রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে সকলকে আরও একটিবার স্বাগত জানাই। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। সেটা হলো অধিকার এবং সাম্যের মধ্যে যে সম্পর্ক, সেটা নিয়ে। রিলেশনশিপ বিটুইন রাইটস অ্যান্ড ইকুয়ালিটি। বিশেষত তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের জন্য। সুতরাং ভিডিওটি কিন্তু তোমরা পুরোটা দেখবে। প্রথমেই দেখো আছে অধিকার ও সাম্যের মধ্যে সম্পর্কটি রাষ্ট্রবিজ্ঞান, আইনি তত্ত্ব এবং সামাজিক যে ন্যায় বিচারের, তার কিন্তু অন্যতম একটি মৌলিক বিষয়। এরপরেই দেখো আছে এগুলো কেবল সমান্তরাল ধারণা নয়, বরং এগুলো একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল এবং অনেক সময় একটি অন্যটির পরিপূরক হিসেবেও কিন্তু কাজ করে। অধিকার ও সাম্যের যে পারস্পরিক নির্ভরশীলতা, মৌলিকভাবে অধিকার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আইনি বা নৈতিক কাঠামো প্রদান করে, আর সাম্য নিশ্চিত করে যে এই অধিকারগুলো যেন কোনো যথেচ্ছ সামাজিক মর্যাদা, পরিচয় বা ক্ষমতার বৈষম্য দ্বারা বাধাগ্রস্ত না হয়। অধিকারের শর্ত হিসেবে সাম্য। অধিকারকে কার্যকর করার জন্য একটি সমতার ভিত্তি কিন্তু থাকা জরুরি। যদি কোনো সমাজ ভোটের অধিকার স্বীকার করে কিন্তু বর্ণ, শ্রেণী বা লিঙ্গের ভিত্তিতে ভোটদানের সুযোগ সীমিত রাখে, তবে কিন্তু সেই অধিকারটি বঞ্চিতদের জন্য অর্থহীন হয়ে পড়ে। অর্থাৎ কাউকে যদি ভোট না দিতে দেওয়া হয়, তবে সেটি কিন্তু অধিকার তার কাছে অর্থহীন হয়ে পড়ে। তাই অধিকার উপভোগের সর্বজনীনতা নিশ্চিত করার জন্য সাম্য অপরিহার্য। অর্থাৎ অধিকারকে উপভোগ করতে গেলে সাম্যের দরকার, আর সাম্য প্রতিষ্ঠার জন্য অধিকার কিন্তু প্রধান হাতিয়ার। অর্থাৎ সাম্য প্রতিষ্ঠান করতে গেলে অধিকার কিন্তু লাগবে। এরপরেই দেখো আছে আমরা যারা ব্যক্তিদের বিশেষ কিছু অধিকার দিয়ে থাকি, যেমন শিক্ষার অধিকার বা আইনের চোখে সমান সুরক্ষা। এগুলো কিন্তু মূলত পদ্ধতিগত বা ঐতিহাসিক যে বৈষম্য আছে, সেগুলো দূর করার জন্য ব্যবহৃত হয়। সম্পর্কের বিভিন্ন মাত্রা, এই ধারণাগুলোর মিথস্ক্রিয়া বোঝার জন্য তিনটি প্রধান যে কাঠামো, সেগুলো কিন্তু লক্ষ্য করা প্রয়োজন। প্রথম কাঠামোটি কিন্তু আছে আনুষ্ঠানিক সাম্য, অর্থাৎ আইনি সাম্য। আইনের চোখে কিন্তু এখানে সবাই সমান, নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এর যে ধারণা, সেটি হলো যদি আইন সবার সাথে সমান আচরণ করে, তবে অধিকারগুলো কিন্তু একইভাবে সংরক্ষিত থাকবে। কিন্তু এর মধ্যে কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন এটি অনেক সময় ঐতিহাসিক বা কাঠামোগত যে সুবিধা বঞ্চিত অবস্থাকে উপেক্ষা করে। যদি দুইজন ব্যক্তি ভিন্ন অর্থনৈতিক বা সামাজিক অবস্থান থেকে যাত্রা শুরু করেন, তবে কিন্তু তাদের ওপর একই আইন প্রয়োগ করা বিদ্যমান বৈষম্যকে আরো স্থায়ী করতে পারে। অর্থাৎ দুজন ব্যক্তি যদি আলাদা অর্থনৈতিক অবস্থান করে, তাদের উপর যদি একই আইন প্রয়োগ করা হয়, তবে কিন্তু একটা বৈষম্যর সৃষ্টি হতে পারে। এরপরে দেখা আছে প্রকৃত সাম্য, যেখানে প্রকৃত সাম্য অর্জনের জন্য ব্যক্তির বাস্তব অবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন। এর ফলে অনেক সময় বিশেষ অধিকার বা ইতিবাচক বৈষম্যের কিন্তু প্রয়োজন পড়ে, অ্যাফার্মেটিভ অ্যাকশন। এরপরেই দেখো আছে গতিশীলতা আছে এর মধ্যে, এখানে কিন্তু সাম্য অর্জনের যে লক্ষ্য, সেই অধিকারগুলো কিন্তু অসমভাবে প্রয়োগ করা হয়। যেমন কোটা বা সংরক্ষিত আসন, এসসি, এসটি, ওবিসি, এগুলো কিন্তু হতে পারে। এটি প্রমাণ করে যে সমাজে সার্বিক সাম্য প্রতিষ্ঠার জন্য অনেক সময়
বিশেষ কিছু অধিকারের অসম বন্টনের প্রয়োজন হয়, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু এগুলোর দরকার হয়। পরের পয়েন্টে আছে সাম্যের অধিকার। ভারতের যে সংবিধান সহ বিশ্বের অনেক আইনি ব্যবস্থায় সাম্যকে কিন্তু একটি মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়। এটি এই ধারণাকে প্রতিষ্ঠিত করে যে সাম্য কেবল একটি সামাজিক লক্ষ্য নয়, বরং এটি একটি আইনি অধিকার যা রাষ্ট্রকে বৈষম্য করার ক্ষমতা থেকে সীমাবদ্ধ করে। এরপরেই দেখো আছে অধিকার ও সাম্যের সম্পর্ক, যেটি কিন্তু সবসময় মসৃণ হয় না। ব্যক্তিগত স্বাধীনতা আছে এবং সাম্যের মধ্যেও কিন্তু একটি চিরাচরিত বিতর্ক রয়েছে। যেমন, যদি আপনি চরম মাত্রায় ব্যক্তিগত অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেন, যেমন সম্পদ কুক্ষিগত করার অধিকার, তাহলে যেটি হতে পারে প্রায়শই এমন অবস্থার সৃষ্টি হয় যা কিন্তু ব্যাপক বৈষম্যের জন্ম দেয়। আবার যদি আপনি কঠোর সাম্য চাপিয়ে দেন, যেমন সম্পদের সীমাবদ্ধতা, তবে তা ব্যক্তির যে আত্মনিয়ন্ত্রণ বা সম্পত্তির অধিকারকেও কিন্তু খর্ব করতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো, বিষয়টি তোমাদের একটু হলেও বোঝাতে পারলাম। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।